আমি নিশিকান্ত সরকার। আমার পরিচয় প্রতিপক্ষ কবি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রথিতযশা কবি অসীম সরকার মহাশয়ের সঙ্গ ধরে আজ আপনাদের পাদপদ্মে এসে দাঁড়িয়েছি। যা হোক, আজকের আলোচনার বিষয়বস্তু কমিটি আমাদের নির্দেশ করেছেন, তাই কমিটির নির্দেশ অনুসারে আমি নারদমুনি হয়ে, ব্রহ্মার পুত্র নারদমুনি হয়ে অসীমবাবুকে ভগবান শ্রীকৃষ্ণের ভূমিকায় দিয়ে প্রভাস তীর্থে দাঁড়িয়ে আজ আমরা কবিগানের আলোচনা করব। আপনারা সকলেই প্রার্থনা করবেন ঠাকুরের কাছে আমরা যেন সেই অমীয় প্রেম সুধা নির্যাসে আমরা সকলেই সিক্ত হতে পারি, আমরা সকলেই সেই আনন্দ সাগরে নিমজ্জিত হতে পারি। এই প্রার্থনা রেখে আমি শুরু করছি। আমি এবং অসীমবাবু একই গ্রামে পালপাড়াতে থাকি। দাদা ভাই বলে ডাকাডাকি আর এই প্রাণে প্রাণে মাখামাখি, এক আত্মার বন্ধন বললেই হয়। ভবসিন্ধু তারণ কারণ পতিত পাবন হরি, তোমারই করুণা বলে শিলাভাসে সাগরী জলে, পঙ্গুজনা অবহেলে লঙ্ঘিতে পায় গিরি। তোমারই করুণা লোভী মুখ হতে পারে কবি, অসম্ভব সম্ভব সবই তোমার করুণায়, তাই নিজ গুণে কৃপা করি দিয়ে মোরে চরন্তরি, কাব্য সাগর দিতে পারি আজ দানীয় অভয়। যাক, বন্দনার ভাব করি ক্ষান্ত, আলোচনার যে বৃত্তান্ত আদ্যপান্ত চূড়ান্ত সিদ্ধান্ত শুনতে আমার একান্ত মনেরই কামনা। আছেন যত মহৎ ব্যক্তি, আমার তো নাই বক্তৃতার শক্তি, হয়তো এই অধমের উক্তি আপনাদিগের হৃদয়ঙ্গম যুক্তি কবু হবে না। তাই দাঁড়িয়ে প্রথমবারে আমি প্রণাম করি আপনাদিগের পদনখরে। আছেন যত নারী নরে, আমার শিরে শুভাশিস করবেন বরিশন। আমি আপনাদিগের শুভাশিসে নিয়ে মাথে চলবো কবি কাব্য পথে, একমাত্র আপনাদিগের কৃপাতে আজ হতে পারে মধুর কবির কীর্তন। তাই দাঁড়িয়ে প্রথমবারে আমি প্রণাম দিলাম আপনাদিগের পদনখরে। আছেন যত নারী নরে, আমার শিরে শুভাশিস করবেন বরিশন। আজ আপনাদিগের শুভাশিসে নিয়ে আমি আমার কাব্য পথে চলব দিয়ে, যেন কৃপা করেন আমার প্রাণ গোবিন্দ সেই শ্রীনন্দের নন্দন। ঠাকুর, তুমি আমারই কথা নিও, তুমি আমাকে ভালোবেসে তুমি আমার হৃদাঙ্গিনায় বসে বসে তোমারই ভাববাসা আজ আমারই মুখে ফুটাইয়া দিও। সাত করে গোবিন্দের রাতুল চরণ। এইবার যাব ভূমিকায়। আমি কিন্তু আর এখন নিশিকান্ত সরকার নয়, এই নামটা করে পরিবর্জন বুঝে নেবেন আমার কথার অর্থ। এইবার হলাম আমি বিধির পুত্র বৈধাত্র, মানে নারদমুনি যে জন। আমি নারদমুনি ধরে নাম পরিচয় দিলাম সবাদাহা, বিপক্ষে কৃষ্ণ ঘনশ্যাম সেই ব্রজেন্দ্র নন্দন। প্রথমে আমি তার চরণে প্রণাম জানাই, ওই যে আমার অনিন্দ সুন্দর কানাই, যিনি এই জগতে আমার আরাধ্য ধন। আমার হাতে আছে বিনা যন্ত্র, ভাব আমার নিত্য স্বতন্ত্র, মধুর নাম কৃষ্ণ মন্ত্র মুখে সতত করি উচ্চারণ। ওই নাম নিতে নিতে বিনা যন্ত্র নিয়ে হাতে আমি স্বর্গমর্ত পাতাল এই ত্রিলোক করি পরিভ্রমণ। সহসা কর্ণকুহরে শুনতে পাই যেন আমাকে স্মরণ করছেন আমার অনিন্দ সুন্দর কানাই। আমি মর্তধামে নিয়ে থাই ওই প্রভাস তীরে এসে দিলাম দর্শন। জানাই আপনাদের কাছে এসে দেখে আমার প্রাণ গোবিন্দ এক যজ্ঞের আয়োজন করেছে। ওই প্রভাস তীরে এই যজ্ঞ হয়েছে অনুঘটন। আমি ছুটে এলাম সেই যজ্ঞের দ্বারে, খুলে বলি আপনাদের গোচরে। দেখি এক প্রকাণ্ড দাড়ি দাঁড়িয়ে আছে দ্বারে। আমি ওই যজ্ঞ দেখবার কারণ, যখন ভিতরে প্রবেশ করি বলি আপনাদের বরাবরই দেখলাম ওই দাড়ি কিন্তু আমার ভগবানের মাতা যশোমতী যে জন। খুলে বলি আপনাদের গোচরে
ওই মাকে বেত্রাঘাত করে, আর রাধারানী ধুলায় পড়ে করেছে ক্রন্দন। এই সমস্ত দৃশ্য দেখে আমার মনটা উঠল বেঁকে। ধীরে ধীরে ভিতরের দিকে ঢুকে গিয়ে দেখি সিংহাসনে আমার প্রাণ গোবিন্দ নিয়েছে আসন। আপনাদের কাছে প্রকাশ করি, বাম ভাগে বসে আছে দুই সুন্দরী, অর্থাৎ সত্যভামা আর রুক্মিণী, এই দুইজন। দেখলাম সম্মুখে যজ্ঞ বেদী আছে, খুলে বলি আপনাদিগের কাছে। ওই যজ্ঞ বেদীর পাশে একটা দাড়িপাল্লা করেছে রক্ষণ। আমি কথা বলবো নহে ভুল, দেখলাম এক দাড়িপাল্লার পরে আছে একটা পদ্ম ফুল। আমি জিজ্ঞাসু অন্তরে ওই গোবিন্দের পাদ পদ্ম করলাম স্মরণ। সিংহাসনে বসা কৃষ্ণ ভগবান গিয়েই করলাম প্রণাম দান। এইবার ধীরে ধীরে আমার মনের কথাগুলি গোবিন্দের পাদ পদ্মে করব নিবেদন। হে ঠাকুর, তুমি নিজে হলে যজ্ঞেশ্বর, নিজে যজ্ঞেশ্বর হয়ে কেন যজ্ঞ করো? এই বিশ্বের যত নরনারীগণ, বিশ্বের যত নারী নরে যাগ যজ্ঞ হোমব্রত যা কিছু করে, একমাত্র তোমাকেই পাবার তরে সাধ করতে তোমার রাতুল চরণ। কিন্তু আমি তোমায় প্রশ্ন করি দান, তুমি হলে স্বয়ং ভগবান, তুমি অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণ। তবে ধরো আমার কথা ধরো, তুমি নিজে হয়ে যজ্ঞেশ্বর, কেন এই যজ্ঞ করো? আমি প্রথমে এই প্রথম প্রশ্নখানি তোমার চরণে করলাম নিবেদন। তাহলে প্রথম প্রশ্ন করলাম দান, নিজে যজ্ঞেশ্বর হইয়া তুমি আমাকে যাবে বুঝাইয়ে এই যজ্ঞ করো কেন? হে কৃষ্ণ কমলা, কি এই যজ্ঞের নামটা কি? আর যে সমস্ত অদ্ভুত দৃশ্য করি দর্শন। প্রথমে এলাম যখন দ্বারে, খুলে বলি তোমার গোচরে দেখি দাড়ি, তোমার দাড়ি তোমার মাকে মারে, তোমার মাকে প্রহার করে ওই দাড়ি যে জন। হে অনিন্দ সুন্দর কানাই, তোমার অন্তরে কি কোনো ব্যথা নাই? হ্যাঁ, এতদিন থেকে মধুর বৃন্দাবন, বৃন্দাবনে থেকে যে মায়ের কোলে ওই মাতা কত দধি দুগ্ধ ননি ছাড়া ক্ষীরনবনী দিত তোমার অধরে তুলে। তার প্রাণের গোবিন্দ, তুমি প্রাণের গোপাল, হে কৃষ্ণ দহন। আজ সেই মা যজ্ঞের দ্বারে এলো, তুমি আমার কাছে খুলে বলো, এই দাড়ি তারে বেত্রাঘাত করে কি কারণ? এই দ্বিতীয় প্রশ্নখানা আমি করলাম যোজনা। যে মা তোমাকে করলো লালন পালন, হে অনিন্দ সুন্দর কানাই, শুনলাম তুমি তাদের নিমন্ত্রণ করো নাই। রবাহুত হয়ে মা গোপালকে দেখবার জন্য তোমার যজ্ঞের দ্বারে দিয়েছে দর্শন। আর বলো দেখি দয়াল হরি, তোমার যে রাখা দাড়ি, সেই দাড়ি যদি মায়ের অঙ্গে প্রহার করে অনুক্ষণ, বড় ব্যথা জাগে অন্তরে, তাই ছুটে এলাম তোমার ধারে। এইরকম মাকে মারা যজ্ঞ আমার বাপের জন্মে আমি কোনোদিন করি নাই দর্শন। দেখেছেন, এই মাকে যজ্ঞের দ্বারের দাড়ি মারে আমি এই রকম যজ্ঞ দেখি নাই কোনোদিন চরাচরে। তাই নিবেদন করি তোমার চরণ ধরে, আমার প্রশ্নগুলির সঠিক জবাব তুমি করিও অর্পণ। আর একটু অগ্রসর হলে পারে চেয়ে দেখি নজরে থেকে মধুর ব্রজপুরে সেই ব্রজেশ্বরী রাই কিশোরী, তোমার ভালোবাসার ধন, জীবন যৌবন সকল দিয়ে ওহে কৃষ্ণ প্রাণ কালিয়ে তোমারই পদানত হয়ে তারা ভালোবাসত যতজন। অন্তরে তোমার অনন্ত প্রেমূর্ত ছাপি যারা ছিল সেই ব্রজের গোপী, এইভাবে ধুলায় পড়ে করেছে ক্রন্দন। গোপী শ্রেষ্ঠা রাধারানী, তুমি বুঝনি আমার বাণী, ইদানি ধুলায় পড়ে করেছে ক্রন্দন। বলো দেখি কালাচাঁদ, এত ভালোবাসত যে তোমারে, একটু ভালো করে জবাব দিও মোরে, সেই রাধারানী ধুলার পড়ে এভাবে কৃষ্ণ 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 বলে কাঁদে কেন? এই আমার ৩ নম্বর প্রশ্নখানি সবার শোককে ধরলাম টানি। এইবার ৪র্থ প্রশ্ন আনি, আমি করব জিজ্ঞাসন। তুমি বুঝাই বলবে আমার কাছে, ওই যে তোমার যজ্ঞ বেদীর পাশে একটা দাড়িপালা রক্ষিত আছে,
ওরে এক পাল্লায় একটা পদ্ম ফুল রয়, বলো দেখি কৃষ্ণ গুণাধারে এই ফুল দিয়ে তুমি ওজন করবে কারে? এই যজ্ঞ বেদির ধারে এই জারি পাল্লা কিসের জন্য রয়? তুমি আমার কথা নিও, একটু ভালো করে আমাকে বুঝাইয়ে দিও। এই আর একখানা প্রশ্ন নিবেদন করলাম তোমার রাঙা পায়। আরো আর একখানা প্রশ্ন দেবো ধরে। তুমি তো বসে সিংহাসনের পরে, আর তোমার বাম ভাগে দুই রাজমহিষী শোভা পায়। তুমি রাজা হলে কৃষ্ণ চিন্তামণি, তোমার বাম ভাগে সত্যভামা রুক্মিণী, এরা তোমার বাম ভাগে শোভা পায়। তা বলো দেখি, এরা সিংহাসনে বসে আছে, আমি জিজ্ঞেস করি তোমার কাছে, আর রাধারানী ধুলায় পড়ে কাঁদছে পাশে, এই দুইয়ের মধ্যে কে শ্রেষ্ঠ? আজ ভালো করে দেবে পরিচয়। তাহলে ছখানা প্রশ্ন হয়ে গেল, তবু আবার আর একটা নাকি বাকি রইল। এটাও না বললে নয়। কুরুক্ষেত্র সমরে তুমি অর্জুনের রথে চড়ে, বলো দেখি কৃষ্ণ দয়াময়, সারা ভারতের নারী নরে তোমাকে এই এক পক্ষে দর্শন করে, বড় ব্যথা জাগে আমার হিয়ায়। হে প্রাণের গোবিন্দ, লোকে যদি তোমাকে বলে মন্দ, আমি সহ্য করব কি করে বলো দেখি আমায়? হ্যাঁ, ইষ্ট হলো প্রত্যেকের কাছে শ্রেষ্ঠ। হ্যাঁ, তার যদি নিন্দা করে বাজে কিনা কষ্ট, আপনারা ভেবে দেখেন হিয়ায়। তোমার নিন্দা যদি কেউ করে, আমি কি সইতে পারি? ধরা পড়ে। কারণ আমার বিনা যন্ত্রের তারে তারে তোমারই নামের সাধনা করি এই বিশ্ব বসুধায়। তুমি হে কৃষ্ণ কমলাক্ষ, তুমি হলে নিরপেক্ষ, তোমার নাই কোনো পক্ষাপক্ষ। তবে কুরুক্ষেত্রে তোমাকে একটা পক্ষে সবাই দেখলো কেন? জবাব দিয়ে আজ বুঝাবে আমায়। কি এই সেই জন্য কি তুমি এই যজ্ঞ করেছো? হ্যাঁ, কুরুক্ষেত্রের এই পাপ মোচনের তরে বলো দেখি কৃষ্ণ নটবরে, তুমি এসে প্রভাসের তীরে এই যজ্ঞ আয়োজন করলে কি রসময়? যদিও প্রশ্ন একটু হলো বেশি, তবুও কৃষ্ণ কালো শশী, আমি ছুটে এলাম তোমার পাশাপাশি, এইবার ভালো করে জবাব দিয়ে তুমি বুঝাবে আমায়। তবে চরণ ধরে করি মানা বাবা সকল, এইখানে নাকি একটু গল্প দিতে হবে, গল্প না দিলে নাকি কবি গানে আনন্দ হয় না। আমার কোনো দোষ নাই, আমার ইচ্ছা না যে একটা বাজে কথা বলি, একটা তরল কথা বলি, একটা রসের কথা বলি, কিন্তু সবাই যদি তাই শুনতে চায়, বলে গল্পে রস না দিলে পরে কবি গান হবে না আসরে। এই জন্য ডাক দিয়ে কয় আমাদের ধারে গল্প দিতেই হবে সুনিশ্চয়। তা যদি দিতে হয় গল্প কেন দেব? গল্প সবাই বলে যে, এই আসার সময় একজন পথে শুনতে পেলাম বলতেছে যে ওই কবিরা আসরে উঠে ওই ফুটো ড্রামের মতো গল্প দেয়। কবিরা যে কবি গান গায় ফুটো ড্রামের মতো কথা কয়। এই জন্যে আমিও না বলে পারবো না বাবা, নিবেদন করি তোমার চরণ ধরে, হে কৃষ্ণ নটবরে, তুমি কিন্তু এইরকম ফুটো ড্রামের মতো জবাব দিয়ে না। বলবো ফুটো ড্রাম কারে কয়? আমা বলবো না? থাক না, আপনাদের শোনার গরজ নাই। আছে? ওরে বাবা, তো এতক্ষণ কথা কন না কেন? হ্যাঁ, আপনারা আমাকে নিষেধ করিয়ে দেখেন তো দেখি আমি না দিয়ে যাই নাকি? হ্যাঁ, আরো তো আসরের অনেকেই যেন আমার হয় কি কি, আগেই বলতে চাই না সভায়। যাই হোক, আজ দাঁড়িয়ে সভা পরে দেখেন না, একটা লোক কলকাতায় ডাক্তার দেখাবার তরে চাকদা গিয়ে ভোরে ওই ফার্স্ট ট্রেন ধরতে চায়। তা উনি সহজ সরল মানুষ, এই পল্লী এলাকায় তো বাড়ি, এই জন্য সহজ সরল মানুষ, একেবারে একটা লুঙ্গি পরা, তাতে আবার বলবো না, একটু কেমন কেমন হয়ে যায়। যা বলে দেবো তাইতে যা হয় হয়ে যাক। হ্যাঁ,
ইংরেজিতে বলবো, এই যে আমার শ্বশুর মশাই, আর এইখানে হলো বাবা তোমার তাওই বাড়ি। হ্যাঁ, বাংলায় বলবো। ও আবার অরিন্দম কিভাবে, যাক। তা ওই যে ভদ্রলোক নিচে হলো একটা লুঙ্গি পরা, তাতে আবার ইনার ছাড়া মানে আন্ডার পরতে মনে নাই, আন্ডার পড়তে মনে নাই। সত্য কথা আপনাদের জানাই, উনি তো এইভাবে ওই অনেক রাত্রি রওনা হয়ে গেছে, তো প্ল্যাটফর্মে বসে আছে কখন ফার্স্ট ট্রেন আসবে, তা না হলে ডাক্তার দেখানোর কায়দা নাই। তা বসে আছে, ফার্স্ট ট্রেন ইন করেছে, তা যে জায়গায় বসে আছে ওটা যে লেডিস কম্পার্টমেন্টের জায়গা ওনার তো তার জানা নাই, পরিবর্ণনা আবার লেখাপড়াও তেমন জানে না। যেই ট্রেন থেমেছে উনি সরাসরি ওই লেডিস কম্পার্টমেন্টে উঠে গেছে, গিয়ে সিট হেলান দিয়ে বসে রয়। যখন প্রায় ভোর হয়ে গেল, মানে চারিদিকে বেশ আলো ফুটে উঠেছিল, ট্রেন কিন্তু এই সময় গিয়ে নৈহাটি জংশনে উপনীত হয়। এই সময় তিনজন ভদ্র মহিলা একসাথে, খুলে বলি আপনাদের সাক্ষাতে, ওই কম্পার্টমেন্টে হলো উদয়। তো উঠতে গিয়ে ওরা থমকে দাঁড়িয়েছে, কি রে কি কিরকম দেখা যায়। আর একটু অগ্রসর হইয়ে দেখে সেই ওনার তো এইরকম জাইগেন্টিক ফিগার, মানে প্রথমেই বুঝতে পারে নাই আর কি, হ্যাঁসা পেট হ্যাঁসা ভুড়ি। সত্য কথা প্রকাশ করি, আর ওই যে তিন মহিলা উঠেছে, তো ওর একজন একটু বয়স্কা, মানে বিগত যৌবনা যারে কয়, আর দুইজন একেবারে নবীনা যুবতী। খুলে বলি সবাই সম্প্রতি উঠতে গিয়েই থমকে দাঁড়িয়েছে। জেন্টস লেডিস কম্পার্টমেন্টে পড়ে যায় না অ্যাক্সিডেন্টে, তা ধরা পড়ে গেছে ওদের এক্সপেরিমেন্টে ব্যাপারটা কেমন হয়ে যায়। ভাব দেখে, ওই দুই যুবতীর ভাব দেখে যে বয়স্ক মহিলা করেছিল মানা, ইশারায় নিষেধ করেছে যে না কিছু বলিস না, বয়স্ক মানুষ বাপ বয়সী প্রায়, ওই ওরা সরে নাকি, যৌবনের একটা ধাক্কা আছে না। ওরা দুইজন গিয়ে ওই দুই পাশে দাঁড়ায়, দাঁড়িয়ে একজন কানের কাছে মুখ নিয়ে বলছে, ও দাদা আপনার এই ড্রামটা কত নিয়েছে? ভদ্রলোক চমকে উঠছে, কিরে জল তরঙ্গের মতো রিমঝিম রিমঝিম শব্দ করে কি যেন বেজে গেল। উনি চোখ মেলে চাই দেখে যে দুই পাশে দুইজন। ভাবে কি আমি কি জমপুরিতে পৌঁছে গেছি নাকি, এরা কি জমদূত? আবার ভাবে যে না, তা তো না, জমদূত তো পুরুষ, কিন্তু এরা যে নারী, এই জন্য ভালোভাবে লক্ষ্য করি। এইবার ভাবছে, মনে করার চেষ্টা করছে, কি যেন বলল, হ্যাঁ ও ড্রামের কথা বলেছে। তা আমি তো কোনো ড্রামটা মানি নাই, একবার এদিকে চাই, এ পাশে চাই, একবার ও পাশে চাই, মাথা নিচু করে সিটের নিচে দেখতে চাই যে কেউ রেখে টেকে গেছে কিনা। ওরা টের পাইছে যে আমরা যা বলেছি উনি তা বুঝতে পারে নাই। তো এক পাশে একজন তো কানের কাছে মুখ নিয়ে বলেছিল, দাদা আপনার এই ড্রামটা কত নিয়েছে? এইবার অন্য পাশে যে ছিল সে সেই পেটে খোঁচা দিয়ে বলে যে, বড়দা আপনার এই ড্রামটা কত নিয়েছে? দেখেন, যে পেটে খোঁচা দিয়েছে একটু ব্যথাও পেয়েছে, এই জন্য উনি লাভ দিয়ে দাঁড়ায় গেছে যে কি আপনার, আমার হলো নাতনির বয়সী, তারা আমারে নিয়ে করে হাসি হাসি হাসাহাসি, লাভ দিয়ে দাঁড়িয়ে যায়। আপনাদের মনে আছে তো আমি ওনার পোশাকের বর্ণনা দিয়েছিলাম, নিচে কি পরা, তাতে আবার আন্দাজ ছাড়া। তাই জন্য ওরা যেই পেটে খোঁচা দিয়ে কয় যে, বর্দা আপনার এই ড্রামটা কত নিয়েছে, ও লাভ দিয়ে দাঁড়িয়ে ওই লুঙ্গির খোট উঁচু করে নিয়ে আর কি দেখাইয়ে কয় যে এই নল সহ 14 টাকা। দেখানো জবাব, যেই বলিছে নল সহ 14 টাকা, ও যুবতী দুইজন পড়ে গেছে ঠেকা। সে যে বোকা, যখন ফিরে যেতে চায়, ওই বয়স্কা মহিলা যেজন ছিল মনে মনে চিন্তা নিল আমাদের তো হয়ে গেল পরাজয়। এই জন্য উনি তাড়াতাড়ি ছুটে এসে পিছন ধারে গিয়ে ওই লুঙ্গি, পিছনে লুঙ্গি উঁচু করে ধরে শেষে মাথা নিচু করে কয় যে, ফুটো ড্রাম এই জন্যই এত কম দাম। বুঝেছেন?
যা হোক, এই জন্য ঠাকুর তোমার চরণ ধরে করি মানা, এই রকম ফুটো ড্রামের মতো জবাব দিয়ে না, এই নিবেদনে রাখলাম তোমার পায়। এটা আমার শোনা কথা, আমি তো নিজে বলছি না, অনেক লোকেই কয়, এই জন্য বললাম তোমায়। যাক, এইবার ছোট্ট একখানা গান গেয়ে প্রথমবারে যাব বিদায় নিয়ে। ভগবান আপনাদের সম্মুখে উপনীত হয়ে জবাব দিয়ে বুঝাবেন।